বাংলা সেরা সাহিত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি মিতা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, সৌরভ ষাঁড়। নিত্য অভ্যাসের নৈপুণ্যে সাজটা ত্রুটিহীন হলেও বিতৃষ্ণায় ভরা মন নিয়েই প্রসাধন পর্ব সমাপ্ত করছিল অলকা ত্রিপাঠী। কিন্তু সে প্রসাধনের শেষ টান দিতে সুরমাদানিটা হাতে নিয়েই মনটা তার হঠাৎ তীব্র বিরক্তিতে বিদ্রোহী হয়ে বুনো ঘোড়ার মতো ঘাড় বাঁকিয়ে দাঁড়ালো। সুরমাদানিটা ঠেলে রাখলো অলকা ত্রিপাঠী। আশির সামনে থেকে সরে এসে সোফায় বসে পড়ে প্রায় উচ্চারণের মতো করে ভাবতে লাগলো, কেন 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 আমি এসব করছি? কেন করি? কেন করব? কেন আমি ওর ইচ্ছের পুতুল হয়ে পুতুলের মতো রূপসজ্জা করে হাসুলে পুতুলের মুখ নিয়ে ওর সেই পেট মোটা বন্ধুদের সঙ্গে, হ্যাঁ, ওদের কথা উল্লেখ করতে বন্ধুই বলে, পার্টিতে পার্টিতে ঘুরবো, তাদেরকে নিজের বাড়িতে ডেকে ডেকে পার্টি দেব, তাদের খানা পিনার খানাগুলো বাড়ির রাঁধুনিকে দিয়ে বানিয়ে আর ভালো হোটেল থেকে আনিয়ে পাতে পরিবেশন করতে করতে আদুরে গলায় বলবো, ফেলতে পাবেন না কিছু, সারাদিন কষ্ট করে বানিয়েছি আপনাদের জন্যে, ফেললে বুঝবো নেহাত অখাদ্য হয়েছে বলেই। তার মানে ভাববো বোকা বানাচ্ছি তাদের, আর তারা আমাদের বোকা বানিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাড়িয়ে তাড়িয়ে খাবে আর বলবে, বাস্তবিক মিস্টার ত্রিপাঠী, আপনি রীতিমতো ভাগ্যবান। আমি জানি আমার স্বামী বোকা বনেন, তাই ওরা চলে গেলে হেসে হেসে বলেন, দেখলে তো, ধরতেই পারলো না, আর বাড়ির রান্না বলে কি খুশি হয়ে খেলো। পেট আর মাথা দুটোই সমান মোটা ওদের, খুব বোকা বানানো গেল। আমি আমার স্বামীর আত্মপ্রসাদ আর আত্মবুদ্ধির অহমিকার স্বপ্ন ভেঙে দিতে পারি না, তাই সেই হাসির সঙ্গে হাসি যোগ দিই। কিন্তু আমি বুঝতে পারি বোকা আমরা ওদের বানাতে পারিনি, ওরাই আমাদের বোকা বানিয়ে গেল। ওরা ওই রন্ধন রহস্য সম্বন্ধে অনুমানসিদ্ধ হয়েই আমাদের প্লিজ করেছে। মাথা মোটা হলে ওরা এই তামাম বিজনেস হাটটাকে মুঠোর মধ্যে পুড়ে ফেলতে পারত না। মাথা মোটা হলে আমার স্বামীর মতো মাথা সরু বিদ্বানরা ওদের পায়ে পায়ে ঘুরে বেড়াতো না, ওদের গদিতে চাকর হয়ে থাকতো না। মাথা মোটার ভান করে গোটা দুনিয়াটাকে স্টাডি করে ফেলেছে ওরা, আর অবিরত তাকে কুক্ষিগত করে চলেছে। কিন্তু আমার স্বামী ধৈর্যটি ত্রিপাঠী ভাবেন ওরা মাথা মোটা, তাই ওদেরকে ঘিরে ঘিরে সূক্ষ্ম বুদ্ধির জাল রচনা করতে বসেন। সে জালের টানাটা হচ্ছে তার সুন্দরী বিদুষী আর নিত্যগীত পটীয়সী স্ত্রী, আর পোড়েনটা হচ্ছে তার নিজের নির্লজ্জ চাটুকারিতা। কিন্তু কেন কেন বরাবর এই নোংরামিটা চলতে থাকবে? ক্ষুব্ধ আক্রোশে ভাবতে থাকে অলকা ত্রিপাঠী। কেন আমি আমার স্বামীর হাতের ওই লাটায়ের সুতো হয়েই থাকবো? কেন আমি নিত্য সন্ধ্যায় খারাপ পেয়ে মানুষের মতো নিজেকে সাজসজ্জায় চটকদার করে তুলে ওর উদ্দেশ্য সিদ্ধির সাধনে ওই অমার্জিত পুরুষগুলি লুব্ধ দৃষ্টির সামনে গিয়ে ডানা মেলব? আমার স্বামী ধৈর্যটি ত্রিপাঠী জানেন সেটা, জানেন আমি তার একটি শ্রেষ্ঠ হাতিয়ার। তবু ন্যাকামি করে বলেন, এটা তোমার বাড়াবাড়ি, এটা তোমার চিন্তার বিকৃতি, আমরা একে মনোরঞ্জন বলি না, বলে আপ্যায়ন। আমি এই ন্যাকামিকে ঘৃণা করি, আমি ওকেও ঘৃণা করি। শুধু ওর ওই বড়লোক হওয়ার বাসনায় উন্মত্ত দিন চিত্তটাকে করুণা করেই, হ্যাঁ, করুণা করেই ওর ইচ্ছের পুতুল হয়ে পুতুল সাজি। তা বড়লোক ও হচ্ছে বই কি, ওর ওই অর্ডার সাপ্লাইয়ের বিজনেসে দিনে দিনে কণায় কণায় বাড়ছে। ওর হাভাতে ঘরে লক্ষ্মীর পদপাতের চিহ্ন ঝলমলিয়ে উঠছে বেশি থেকে বেশি।
আরো আবেগে উৎসাহে আমায় জড়িয়ে ধরে বলছে, তুমি তুমি আমার লক্ষ্মী, তোমার জন্যেই আমার সব। বলছে, যা নাচ দেখিয়েছ, ভোঁদর বাবাজিদের মুন্ড ঘুরিয়ে দিয়েছ একেবারে। সত্যি তোমার এই নাচটা আমার এত কাজে লাগছে, নাচিয়ে গাইয়ে মেয়ে বিয়ে করাটা সার্থক হয়েছে বলতে হবে। নইলে বেশিরভাগ মেয়েই তো বিয়ের পরে স্রেফ গুবলেট হয়ে যায়। নাচতে জানো তো কি গাইতে পারতো ভুলেই মেরে দেয়। আমাদের লতুকেই দেখো, তোমার চেয়ে ছোট বই বড় নয়, কিন্তু স্রেফ একখানা বুড়ি বনে বসে আছে। কে বলবে গানে ওর গীতশ্রী উপাধি ছিল, আর নাচের মেডেল আছে বাক্স ভর্তি। লতু ধূর্যটির মামাতো বোন, অলকার সহপাঠিনী। গানের স্কুলেও একসঙ্গে শিখেছে, কিন্তু এখন একটা সুর তুলতে বাই জন্মে যায়, অথচ তার জন্য দুঃখের বালাইও নেই তার। হেসে হেসে বলে, আমার আর ফসল গোলাই উঠবে কি, রাত দিন তো গরুতে মুড়োচ্ছে, দুটো ডাকাত নিয়ে মল্লযুদ্ধ চালাচ্ছি রাত দিন। ওদের সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে গলা একেবারে ভাঙা কাঁসর হয়ে গেছে। অলকা বৌদি আছে ভালো, কারণ অলকার ঘরে ডাকাতের উৎপাত নেই। অলকার বর ধূর্যটি ত্রিপাঠী বুদ্ধি বাড়ল, ওর দেউরি শক্ত করে রেখেছে যাতে না ডাকাত টাকাত ঝুঁকে পড়ে। ও আগে ঘর গুছিয়ে নেবে, তারপর দেউরি খোলার কথা চিন্তা করবে। কিন্তু আর কত ঘর গোছাবে ধূর্যটি, আর কত ভাঙাবে অলকাকে? অলকা আর পারবে না ধূর্যটির ডিলারদের মনোরঞ্জনার্থে নাচতে গান গাইতে। কিন্তু পারবো না কথাটা কি শুধু আজই বলছে অলকা? আজ ওই সুরমাদারিটা ঠেলে ফেলে রেখে প্রথম থেকেই কি প্রতিবাদে মুখর হয়নি সে? বলেনি কি, আমি পারবো না, আমার ভয় করে। হেসেছে ধূর্যটি, কত ফাংশনে নেচে এসেছো, কত বাহবা কুড়িয়েছ, সে তো ভালো জায়গা। এই বা কি এত খারাপ জায়গা? একটা গণ্যমান্য লোকেদের পার্টি, ভদ্র সম্ভ্রান্ত সব লোকেরা আসেন। আমার বিচ্ছিরি লাগে। ভয় শব্দটা ছেড়ে ক্রমশ বিচ্ছিরি শব্দটা ধরেছিল অলকা। আমি পারবো না, আমার বিচ্ছিরি লাগে। ধূর্যটি তখন আকাশ থেকে পড়েছে, চোখ কপালে তুলে বলেছে, সে কি, তবে যে শুনেছিলাম নাচ গানই তোমার ধ্যান গান। লতু বলেছিল তুমি। সে আমি আমার নিজের খুশির কথা বলেছি, কিন্তু তুমি আমার নাচটা কাজে লাগাচ্ছ, তুমি তোমার উদ্দেশ্য সিদ্ধির জন্য নাচাচ্ছ। আমি পারবো না। ধূর্যটি রেগে ওঠেনি, ধূর্যটি জোর জবরদস্তি করেনি, ধূর্যটি তবু পাড়িয়ে ছেড়েছে। ধূর্যটি তুতিয়েছে, পাতিয়েছে, যুক্তি দেখিয়েছে, পিঠে হাত বোলানোর ভঙ্গিতে বলেছে, এত বড় একটা বিদ্যে তোমার আয়ত্তে রয়েছ, শিখেছ খেটে খুঁটে, বাপের পয়সা খরচা করে, সেটা কাজে লাগাবে না? না লাগানোটা তো বোকামি, না লাগানোটা জড়তা। আর তুমি তো খারাপ কাজ করছো না, তোমার স্বামীর উন্নতি কল্পে নিজের শক্তিটা একটু কাজে লাগাচ্ছ। অলকা তখন লাল লাল মুখ করে বলতো, আমার মনে হয় খারাপ? আমি যখন তোমার ওই পার্টি সেরে একা হই, মনে হয় খারাপ কিছু করে এলাম, মনে হয় কতগুলো নোংরা চোখ যেন আমার গায়ে বিঁধে রয়েছে, আমি আর কোনো দিন যাব না। সেরেছে। দুর্যটি হাহা করে হেসে উঠত, বলতো, ওটা হচ্ছে তোমার নার্ভাসনেস। শিল্পীদের প্রথম স্টেজে ওটা থাকে, মনে হয় সবাই আমাকেই দেখছে। ওটাকে কাটিয়ে উঠতে না পারলে যথার্থ শিল্পী হওয়া যায় না। কাটিয়ে উঠতে হবে, মনে করতে হবে পৃথিবীতে কোথাও কোনো চোখ নেই, শুধু আমি আছি আর আমার আনন্দ আছে। মনে করলেই তো হয় না? হয়, চেষ্টা করলেই হয়, সে চেষ্টা করতে হবে। অলকা একথায় রেগে উঠত,
বলতো, কেন কেন তা করতে হবে? আমি কি নাচওয়ালি হতে যাব? ধৈর্যটি আবার হাসত, বলতো, নাচওয়ালি শব্দটা প্রয়োগবিধির দোষেই খারাপে দাঁড়িয়েছে। ধরো যদি বলি নৃত্যশিল্পী, দোষ খুঁজে পাবে তার মধ্যে? জানি না, আমার ভালো লাগে না, আমি পারবো না। কিন্তু আগে তো নাচ নাচ করে পাগল হতে। তোমার বাবার মুখেই শুনেছি, শুধু তোমার দুর্দান্ত ঝোঁকেই তাদের সনাতন পরিবারে এই আধুনিকতা ঢুকেছিল। সে আলাদা। আলাদা কিসে আমায় বোঝাও। তবে যদি বলো তোমার বিদ্যেটা আমার একটু কাজে লাগছে, সেটাতেই আপত্তি, তবে অবশ্য নাচার। আসলে ওদের একটু খাইয়ে মাখিয়ে এন্টারটেন করে কিছু কাজ বাগিয়ে নেওয়া, এই তো। তা তুমি যদি আমার সঙ্গে সহযোগিতা না করতে চাও? ধৈর্যটি মুখটা করুণ করে ফেলত। বাহ, তা কেন? অলকাকে কিঞ্চিত নরম হতে হয় তখন। তাই তো, যেটা তোমার সবচেয়ে প্রিয়, যেটা তোমার ধ্যান জ্ঞান, যেটাতে তোমার আনন্দ, সেটাই যে আমার কাজে লাগাবার প্রশ্ন উঠছে। বাহ, এরকম ভাবছো কেন? জিনিসটা অবশ্যই আমার আনন্দের। একটা সুরকে গলায় না তুলে সর্বাঙ্গ দিয়ে তুলতে পারছি। এ যে কি আনন্দ তোমায় বলে বোঝাতে পারবো না। মনে হয় সত্যিই যেন আমার সকল দেহে আকুল রবে, মন্ত্র হারা কাহার স্তবে। আরতির শিখা জ্বলে ওঠে। হেসো না, একটু কবিত্ব করলাম, কিন্তু সত্যি বলছি, সেই আনন্দ আর আনন্দ থাকে না যখন ভাবি আমি আমার দেহ ভঙ্গি দেখিয়ে কোনো উদ্দেশ্য সাধন করছি। ধৈর্যটি ওর এই আপত্তি নস্যাৎ করে দিয়েছে। বলেছে, এ আর কিছুই নয়, এ হচ্ছে তোমার মজ্জাগত কুসংস্কারের প্রতিক্রিয়া, প্রপিতামহীর রক্তের ঋণের জের। নৃত্য একটা উচ্চাঙ্গের কলা, সর্বদেশে সর্বকালে আছে, এবং এর সমাদরও আছে। শুধু অলকার তর্ক তুলত, বলতো সমাদর আছে, মর্যাদা নেই। তাও আছে। ধৈর্যটি আর তর্ক তুলত, সত্যিকার কলা শাস্ত্র সম্মত লয়ের নিশ্চয় মর্যাদা আছে। আমাদের প্রাচীন ভারতেও ছিল, ভারতের অন্যান্য প্রদেশে আজও আছে। শুধু এই বাংলাদেশেই নানা কারণে নৃত্যকলার পতন ঘটেছিল। ভদ্র সমাজ থেকে স্খলিত হয়ে চলে গিয়েছিল অন্য শ্রেণীর ঘরে। নৃত্যশিল্পীদের ঠাঁই হয়েছিল সম্ভ্রান্ত পাড়ার বাইরে। নাম হয়েছিল নটুয়া, যেমন পট শিল্পীদের নাম হয়েছিল পটুয়া, ঠাঁই হয়েছিল অন্তজপাড়ায়। কিন্তু এই যুগে তো আর তা নেই। অলকা তখন হেসে ফেলত, কারণ তখনও অলকা ধৈর্যটি ত্রিপাঠীর ভিতরে চক্ষু লজ্জাহীন অর্থবিপাসু মূর্তিটাকে স্পষ্ট দেখতে পায়নি। তখনও তার উপর আশা রাখত, বিশ্বাস রাখত, ভালোবাসা রাখত। সেই ভালোবাসাটা ঘৃণা আর করুণায় পর্যবসিত হয়নি তখনও। তাই অলকা তখন হেসে ফেলত, বলতো, ব্যবসা বাণিজ্যের লাইনে না গিয়ে তুমি জ্ঞান চর্চা করলে না কেন? সমাজ বিবর্তনের ইতিহাসে নৃত্যশিল্প, নৃত্যশিল্পী টাইটেল দিয়ে থিসিস লিখে ডক্টরেট পেয়ে যেতে। ধৈর্যটি তখন অন্য কৌশলে তর্কের এবং তার্কিকার মুখ বন্ধ করে দিত। অলকা বিগলিত হতো। তারপর ধৈর্যটির সঙ্গে গিয়ে ওই তার বিজনেসম্যান বন্ধুদের পার্টিতে নেচেও আসতে হতো অলকাকে। আর সে নাচ ভালো উতরলে ত্রিপাঠীর বন্ধুরা ত্রিপাঠীর সৌভাগ্যে দশানন হলে কিঞ্চিত আত্মপ্রসাদ যে লাভ না করত তা নয়। কিন্তু বারে বারে ভালো লাগে না, যখন তখন ভালো লাগে না। অলকা বেঁকে বসেছে। পালিয়ে গিয়ে বসে থাকবো, দেখবে মজা বলে ভয় দেখিয়েছে। বলেছে, পারবো না, পারছি না। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্যটির অধ্যবসায়ে জয় হয়েছে। আর এই একটা কৃত্রিম জীবনের মধ্যে আবর্তিত হতে হতেই হচ্ছে তাদের সংসার করা, ধৈর্যটি ত্রিপাঠী আর অলকা ত্রিপাঠী। এ সংসারের রং হচ্ছে
শুধু শিকার সন্ধান। রস হচ্ছে সেই শিকারের সাফল্য, আর রূপ হচ্ছে নিত্য নতুন ঐশ্বর্যের প্রকাশ, নিত্য নতুন আসবাবের আগমন। অলকা ভাবতে থাকে, এই কি জীবনের রূপ, এই কি সংসারের চেহারা। লতু মাঝে মাঝে বেড়াতে আসে বাড়িতে। কারো সে গৃহকর্তার বোন, গৃহিণীর বান্ধবী। এসে বলে, বাবা, তোদের এই ছবির মতো বাড়িতে এই নন্দী ভৃঙ্গি দুটোকে আনতে ভয় করে। চলে যাবার পর দেখিস অনেক কিছু আস্ত করে দিয়ে গেছে। তারপর বলে, দিব্যি আছিস বাবা, সবসময় ফিটফাট, ছবির মতো বাড়ি, ছবির মতো গিন্নি। আর আমার যদি বাড়িতে দেখিস স্রেফ একটি দানবদলিনী রণরঙ্গিনী। বলে, বেশ আছো জটাদা, কোনো জ্বালা নেই। তারপর যতক্ষণ বসে থাকে তাড়িয়ে তাড়িয়ে নিজের জ্বালার গল্প করে। অলকা নস্যাৎ হয়ে যায় যেন সেই জ্বালার মহিমায়। কিন্তু অলকার যা জ্বালা, সে কারো কাছে গল্প করবার নয়। সে জ্বালা শুধু অহরহ অলকাকে ভিতরে ভিতরে দগ্ধ করে। অলকার সমস্ত নার্ভগুলো যেন সর্বদা বলে চলে, পারছি না, পারবো না। আজ অলকা প্রতিজ্ঞা করে, আজ বলবো, তোমার বিজনেসের সুবিধের জন্য আর আমি পুতুল সাজতে পারবো না, আমায় রেহাই দাও। বসে রইল সোফায়, প্রসাধনের শেষ টান দিল না, বাকি রইল সমাপ্তি রেখা। কিন্তু আজ ধৈর্যটি আর এক নতুন ঢেউ নিয়ে বাড়ি ঢুকলো। এলো যেন লাফাতে লাফাতে, কথা বলল হইচই করে। এই শুনছো, একটা ব্যাপার হয়েছে, বলি তাহলে তোমায় সব। মানে আর কি, না বললেও বুঝতে পারবে। ইনকাম ট্যাক্সের ব্যাপার। জানি তো, সব টাকাই সাদা টাকা নয়। আমি সৎ থাকবো বললেও আমার ডিলারদের সুবিধের জন্যেই কালো টাকা নিতে হয়। তা সেই এখন মুশকিল হচ্ছে, এই কালোগুলো ধরা পড়লে দুপক্ষেরই ফ্যাসাদ। তা আমার উকিল বলছে, আমাদের এই কেসটা যে অফিসারের হাতে পড়েছে তার সঙ্গে একবার দেখা করতে পারলে সুবিধে হতে পারে। লোকটা নাকি খুব ভদ্র আর সজ্জন। আর ধৈর্যটি একটু রহস্যের হাসি হাসি, লোকটা নাকি ব্যাচিলার। অলকা ত্রিপাঠী তার স্বামীর এই ধূর্ত হাসি মাখা মুখটার দিকে তাকায়। তারপর ইস্পাতের গলায় বলে, তাতে কি হচ্ছে? ইনকাম ট্যাক্স অফিসার ব্যাচিলার হলে কালো টাকার হিসেব মকুব হয়ে যায়। ধৈর্যটি মৃদু হেসে বলে, ক্ষেত্র বিশেষে যায়। ব্যাচিলারদের মহিলা সম্পর্কে একটু দুর্বলতা থাকে, এটা তো জানা কথা। সিভালেরি জ্ঞান তাদের একটু বেশি মাত্রায় প্রবল। কাজেই তুমি যদি একবার, মানে আমরা যদি দুজনে তার বাড়িতে গিয়ে দেখা করে ব্যাপারটা মিটিয়ে নেবার জন্য অনুরোধ করি। অলকা স্থির দৃষ্টিতে তার স্বামীর চোখের দিকে তাকিয়ে বলে, তার বাড়ি গিয়ে? ওহ, তারপর বোধহয় তোমার হঠাৎ একটা জরুরি দরকার পড়বে, তোমাকে আধ ঘন্টার জন্য ঘুরে আসতে বেরিয়ে যেতে হবে। ধৈর্যটির মুখটা অপমানে কালি হয়ে ওঠে। তবু ধৈর্যটির পক্ষে সম্ভব হয় না রাগ করবার, প্রতিবাদ করবার। কারণ ধৈর্যটি একাধিকবার এমন ঘটনার নায়ক হয়েছে। তাই ধৈর্যটি সেই কালীবর্ণ মুখে বলে, তা কেন? অলকা গম্ভীর মুখে বলে, নয় কেন? ব্যাচেলার লোকেদের যখন স্ত্রীলোক মাত্রই দুর্বলতা, তখন সুন্দরী এবং তরুণী স্ত্রীলোক দেখলে কি আর রক্ষে আছে? সে সুযোগটা অবশ্যই তুমি নেবে। ধৈর্যটি বোঝে বাতাস একেবারে উল্টো। তাই ধৈর্যটি পাকা অভিনেতার মতো অভিনয় করে বলে, বুঝতে পারছি অলকা, তুমি আমায় ঘৃণা করছো, করবেই, সেটাই আমার পাওনা। কিন্তু অলকা, আমি রক্ত মাংসের মানুষ, আর আমি মানুষের মতো বাঁচতে চাই। দুঃখে, দারিদ্র্যে, অভাবে, অভিযোগে পীড়িত জীবনকে আমি ভয় করি, ঘৃণা করি। তাই সেই আমার তুচ্ছ চাকরিটাকে ফেলে দিয়ে হাত বাড়িয়ে ধরতে চেয়েছি লক্ষ্মীর ঝাঁপির কোল।
আর সেটা পেরেছি তোমারই সাহায্যে। বুঝতে পারছি সেটা তোমার পক্ষে কষ্টকর হয়েছে। আর তোমায় জ্বালাতন করব না, কথা দিচ্ছি। আর তোমাকে আমার এই কাজের জীবনের সঙ্গে জড়াবো না। শুধু এবারটার মতো আমায় উদ্ধার করো, কারণ উকিলকে আমি কথা দিয়েছি যাব। আমায় নিয়ে যাবে সে কথাও দিয়েছ? স্থির প্রশ্ন করে অলকা। ধৈর্যটি গোজা মিল দেয়। ধৈর্যটি বলে, না না, তা ঠিক নয়। মানে কথা হচ্ছে, আমিই বলছিলাম সন্ধেবেলা তো বেড়াতে বেরোই দুজনে, যাওয়া যাবে। ঠিকানা নিয়ে নিলাম। তার ঠিকানাটা কি? ঠিকানা এই তো। ধৈর্যটি প্রসঙ্গে অন্য খাতে আনতে পেরে বর্তে যায়। পকেট থেকে একটা টুকরো কাগজ বার করে বাড়িয়ে দিয়ে বলে, এই তো কাছেই, মানে খুব একটা দূর নয়। অলকা কাগজটায় চোখ বুলোয়, অনেকক্ষণ ধরে বুলোয়। তারপর ধৈর্যটির হাতে ফিরিয়ে দেয়। মিনিট খানেক স্তব্ধ হয়ে বসে থেকে হঠাৎ দাঁড়িয়ে উঠে বলে, ঠিক আছে, যাচ্ছি, চলো। ধৈর্যটি জানতো, ধৈর্যটি জানে, ধৈর্যটি বরাবর দেখে আসছে। রাগে হোক, দুঃখে হোক, ক্ষোভে হোক, শেষ পর্যন্ত রাজি হয়ে যায় অলকা। শেষ অবধি ডোবায় না। তাই ধৈর্যটি উৎফুল্ল গলায় বলে, চলো তবে, দেখো ভালোই লাগবে। এই তো তোমার গিয়ে হোটেলও নয়, পার্টিও নয়, একটা ভদ্রলোকের বাড়ি। গিয়ে ড্রয়িং রুমে বসবে। শুধু বসবো? বিষের তীরের মতো একটু হাসে অলকা। বলে, নাচ দেখাতে হবে না তোমার ইনকাম ট্যাক্স অফিসারকে। তোমার স্ত্রীর উপর ট্যাক্স বসিয়ে যাতে তোমার ওপর চাপানো ট্যাক্সের ভার কমিয়ে দিতে পারে। তুমি আমায় আজকের মতো যা ইচ্ছে বলে নাও। ধৈর্যটি হতাশা করুণ গলায় বলে, তবে এই শেষ। কিন্তু অলকা কি এই শেষ কথাটাই ভুলবে? অলকা কি আরো বহুবার এই শেষের রাগিনী শোনেনি? তুমি তো তৈরি হয়েই রয়েছ, আর কিছু করবে নাকি? অলকা গম্ভীর গলায় বলে, যদি এই সিল্কের শাড়িটা ছেড়ে বেনারসি পরতে বলো তো পরবো। ধৈর্যটির এখন উদ্দেশ্য সফল হয়ে গেছে, তাই ধৈর্যটি ছ্যাবলা হয়। হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে, পাগল, তুমি যদি একখানা বলকল পরেও যাও তাহলেও অসামান্য। ঠিক আছে বলে সুরমাদানিটা হাতে তুলে নিল অলকা। প্রসাধনে সমাপ্তি রেখা দিল। সেই অসামান্য স্ত্রীটিকে নিয়ে ভবানীপুরের একটা পুরনো রাস্তায় একখানা পুরনো বড় বাড়ির সামনে এসে দাঁড়ায় ধৈর্যটি। তারপর অলকার দিকে তাকিয়ে ওর সেই বহুবার উচ্চারিত পচা পুরনো কথাটাই আবার উচ্চারণ করে। মুখটা বেশ হাসি হাসি রেখো কিন্তু, আর কথাবার্তা স্মার্টনেস দেখিও। তোমায় আর কি শেখাবো? একটু তোয়াজের হাসি হেসে গেট ঠেলে ভেতরে ঢুকে যায় ধৈর্যটি স্ত্রীকে পশ্চাতে করে। অফিসার ভদ্রলোক বাস্তবিকই ভদ্র, তাই এদের এই অকারণ আবির্ভাবে না করেন বিরক্তি প্রকাশ, না আবার বিস্ময় প্রকাশ। শুধু শান্ত নম্র স্থিরভাবে দুজনকে দেখে নিয়ে বলেন, বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। অলকা তার স্বামীর কথা রাখলো। অলকা স্মার্ট হলো। অলকা ধৈর্যটির আগেই কথা বলে উঠল, কি করতে পারবেন তা জানবার আগে আমরা কে সেটা তো জানা দরকার। আপনার পরিচয় তো পাননি এখনো। বলার সময় অলকা তার সুরমাটানা চোখ দুটো সমানে নিবদ্ধ করে রাখলো ইনকাম ট্যাক্স অফিসার জয়ন্ত মুখার্জির চোখের দিকে। কিন্তু ধৈর্যটি অস্বস্তি বোধ করল। ধৈর্যটি তার স্ত্রীর কথাবার্তায় চট করে ঠিক এ ধরনের স্মার্টনেস আশা করেনি, তাই তাড়াতাড়ি বলল, এটা কি বলছো? আগেই তো আমার ভিজিটিং কার্ড পাঠিয়ে দিয়েছি। অলকা অন্যায় রকমের বাচাল হাসি হেসে বলল, বাহ, সে তো তোমার অর্ডার সাপ্লায়ার ডিপি ত্রিপাঠীর। আমার পরিচয়টা তো দরকার। জয়ন্ত মুখার্জি তেমনি শান্তভাবে মৃদু হেসে বলেন, দরকার হবে না,
হবে না? তার মানে আমি গৌণ? অলকার কণ্ঠে হতাশা। ধৈর্যটি আবার বাধা দেয়। কি আশ্চর্য, উনি কি বুঝতে পারছেন না? পারছেন? অলকা আবার তার সেই লিপস্টিকের রক্তিম ঠোঁটের ভঙ্গিমা করে হেসে ওঠে। তাহলে তো ভালোই। তাহলে মিস্টার মুখার্জি, যেসব কালো টাকাওয়ালারা ইনকাম ট্যাক্স ফাঁকি দেবার জন্য আপনার কাছে ধর্ণা দিতে আসে, তারা তাদের মিসেসকেও নিয়ে আসে। অভ্যেস আছে আপনার এটা দেখা। ধৈর্যটি শঙ্কিত হয়, ধৈর্যটি স্তম্ভিত হয়। এ কি? অলকা কি হঠাৎ অপ্রকৃতিস্থ হয়ে গেল? না অলকা ইচ্ছে করে তার স্বামীকে জব্দ করার জন্য এই অপদস্থটা করে বসল? তাই তাই হবে। তাই তখন অমন চট করে রাজি হয়ে গিয়েছিল। তাই অমন ব্যঙ্গ করে বলে উঠেছিল বেনারসি শাড়ি পরতে হবে। আর তাই এখন কি লজ্জা, কি লজ্জা! অলকার মনে আরো কি আছে কে জানে। ধৈর্যটির ওই নিষ্ঠুর হৃদয়হীন স্ত্রী। ধৈর্যটি মুখ তুলতে পারে না, ধৈর্যটি ঘামতে থাকে। কিন্তু দেখা যাচ্ছে নিষ্পর ভদ্রলোকেরও প্রাণে মমতা রয়েছে ধৈর্যটির জন্য। তাই তিনি তাড়াতাড়ি বলেন, দাঁড়ান, কথা পরে হবে, আগে আপনাদের জন্য একটু চা বলে আসি। ভেতরের দরজার পর্দা সরিয়ে ঢুকে যান বাড়ির মধ্যে। তার মানে ধৈর্যটিকে অবকাশ দিয়ে যান স্ত্রীকে শাসন করবার। নচেৎ ব্যাচেলার মানুষ বাড়ির মধ্যে গিয়ে আবার কাকে চায়ের কথা বলতে যাবেন? চাকরকে ডেকে বলে দিলেই তো কাজ মিটে যেত। জয়ন্ত মুখার্জি অদৃশ্য হতেই ধৈর্যটির চাপা ক্রুদ্ধ গলায় বলে উঠল, এটা কি হলো? অলকা অবিচলিত গলায় প্রতিপ্রশ্ন করে, কোনটা? কোনটা জিজ্ঞেস করছো? এইভাবে আমায় অপদস্থ করে আমার গালে চুনকালি দিয়ে কি লাভ হলো তোমার? অলকা খোলা গলায় হেসে উঠে বলে, কিছু না, লাভও নেই লোকসানও নেই, শুধু একবার টেস্ট করে দেখছি ভূমিকার বদল হলে কেমন লাগে। ও কাজটা তো তুমিই করে এসেছো যাব। একবার না হয় আমি 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 তোমার গালে চুনকালি। ক্ষুব্ধ উত্তেজিত স্বরকে গিলে ফেলতে হয় ধৈর্যটির। গৃহকর্তা আবার পর্দা উঠতে ঘরে ঢোকেন। বলেন, কফিতে আপত্তি নেই তো আপনাদের? অলকা আবার হেসে ওঠে, কারণ অলকা প্রতিজ্ঞা করেছে আজ ভূমিকার বদল করবেই। তাই হেসে বলে ওঠে, না না, কিচ্ছু না, কোনো পানীয়তেই আপত্তি থাকে না আমাদের। আপত্তি রাখলে চলে না, বোঝেনি তো বিজনেসের ব্যাপার। সুবিধে আদায় করতে বিষবাও জলেও নামা যায়। হঠাৎ জয়ন্ত মুখার্জিও হেসে ওঠেন, বলেন, এগুলো কিন্তু আপনার ব্যক্তিগত কথা। এতক্ষণে ধৈর্যটি কথা বলবার সুযোগ পায়। ধৈর্যটি ভদ্রলোকের প্রতি কৃতজ্ঞ হয়। লোকটা সেন্স আছে, দয়া মায়া আছে। ধৈর্যটি এখন দেতো হাসি হেসে বলে, আমাকে চটানো আর কি। ভীষণ নাকি মাথা ধরেছিল, আমি টেনে আনলাম, ভাবলাম হাওয়ায় বেরোলে মাথা ধরা ছাড়বে, তা সেই থেকে রেগে আছেন। জয়ন্ত মুখার্জি ওই কুপিতার মুখের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে বলেন, রেগে আছেন তো তা দেখতেই পাচ্ছি, তবে আশা করছি এটা সাময়িক। অলকা আর কিছু বলে না। অলকা হঠাৎ উঠে পড়ে, ঘরটা ঘুরে বেড়ায়। ঘরের দেয়ালের কাছে কাছে ঘুরে ঘুরে দেয়ালে ঝোলানো ফটোগুলো দেখতে শুরু করে। এও এক অস্বস্তি। তুমি গিয়েছো এক ভদ্রমহিলা, তুমি গাইয়ার মতো লোকের বাড়ি গিয়ে ঘুরে ঘুরে তার সব ঘর দেখবে, ফুলদানি দেখবে, জানলার পর্দা দেখবে, দেয়ালের ছবি দেখবে। তবে ধৈর্যটি এই সময় কথা বলার সুযোগ পাচ্ছে। তাই ধৈর্যটি হাতের সিগারেট কেসটা বাড়িয়ে ধরে, বলে, নিলে ধন্য হব। মুখার্জি হেসে ওঠেন, আপনাকে ধন্য করা আমার ভাগ্যে নেই, খেতে পারি না। শখ করে চেষ্টা করে দেখেছি, ভীষণ কাশি আসে। বাহ, বেশ সরল সাদাসিধে ছেলে মানুষের মতো কথাবার্তা তো। ধৈর্যটি মোহিত হয়। ধৈর্যটি এখন ভালো করে চোখ তুলে তাকিয়ে দেখে।
প্রথমটা ঘরে ঢুকেই যেরকম ভারী কি আর গম্ভীর লেগেছিল তেমন আর লাগছে না এখন। বয়সও নেহাত কম, ধৈর্যটির থেকে বয়সে ছোট হবে তো বড় হবে না। রং ফর্সা নয়, কিন্তু চমৎকার একটি সুকুমার মার্জিত স্ত্রী আছে, কথাবার্তা অতি মার্জিত সভ্য। এই লোকের সামনেই অলকার এত বাচালতা করবার ইচ্ছে হলো, আশ্চর্য। আর কিছু নয়, ধৈর্যটির কপাল। যা, ধৈর্যটি যতটা যা পারে তা করুক। ধৈর্যটি বলে ওঠে, তাই নাকি? আপনি তো তাহলে দেখছি নেহাত ছেলে মানুষ। আমাদের তো ফার্স্ট ইয়ারে কাশি হতো। তাড়াতাড়ি আবার প্রসঙ্গ পরিবর্তন করে নিল। মনে হলো তুলনা করাটা ভালো হয়নি, তাই বলল, আপনার বাড়িটি চমৎকার। বলাটার মধ্যে অবশ্য তোয়াজি আবেগ ছাড়া আর কিছু প্রকাশ পেল না। জয়ন্ত মুখার্জি সবিনয়ে বললেন, চমৎকার আর কি, সেকেলে বাড়ি, ঠাকুরদার আমলের ব্যাপার। তা হোক, সেকেলে মানেই বনেরই আলাদা মূল্য। কথা দিয়েই মাল গছায়, তাই আবারও বলে, ওই যে মোটা মোটা থাম দেওয়া গাড়ি বারান্দা, এই ঘরের মধ্যে সিলিং এর নিচে চওড়া কার্নিস, এসবের সৌন্দর্যের ধারে কাছেও লাগে না আধুনিক প্যাটার্নের কংক্রিট গাঁথুনি খাড়া দেওয়ালের বাড়ি। জয়ন্ত মুখার্জি হাসেন, যা বলেন, তবে ঠাকুরদা একটা মাথা গোঁজার আশ্রয় রেখে গেছেন, তাই নির্ভাবনায় আছি। নইলে। অলকা দেয়ালের কাছ থেকে ফিরে আসে। অলকা সোফায় বসে পড়ে ব্যঙ্গের গলায় বলে ওঠে, নইলে কি, ফুটপাতে গিয়ে দাঁড়াতে হতো। বাহ, আপনার তো বেশ বিনয়। কেন, আপনি যাদের ট্যাক্স মকুব করে দেন তারা আপনাকে ঘুষ দেয় না? তাতে তো শুনেছি মোটা মোটা টাকা পাওয়া যায়। ধৈর্যটির মাথায় আকাশ ভেঙে পড়ে। ধৈর্যটির এখন সন্দেহ হয়, সত্যি হয়তো অলকা প্রকৃতিস্থ নেই, কিছুদিন থেকেই যেন নেই। হঠাৎ হঠাৎ কেমন যেন হাসে, আর আজও তখন কেমন করে যেন বসেছিল। আমি এখানে আসার কথা তুলতে কিরকম ঝট করে উঠে পড়ল। ভয়ে হাত পা এলিয়ে আসে ধৈর্যটির। পাগলে কি না কয়, কে জানে কি বলবে, নিয়ে সরে পড়তে পারলেই ভালো হতো। কিন্তু এমনি চলে যাবে, না ইশারায় মুখার্জিকে জানিয়ে দিয়ে যাবে মিসেসের মাথার গোলমাল? ওটা একবার জানিয়ে ফেলতে পারলে অবশ্য 7 খুন মাপ। আর চোখে মুখার্জির দিকে তাকায়। আশ্চর্য, সেখানে প্রত্যাশিত রাগটা সম্পূর্ণ অনুপস্থিত, বরং যেন কৌতুকের ছাপ। ও কি তাহলে বুঝে ফেলেছে? তাই সম্ভব। বুদ্ধিমান লোক, কথাবার্তা শুনেই বুঝে ফেলেছে মহিলাটি অপ্রকৃতিস্থ। যাক, তাও ভালো, ইশারায় সেটাই আরো পাকা করে দেওয়া যাবে। তবু আলগাভাবে বলে, অলকা, তোমার বোধহয় আর শরীরটা মোটেই ভালো নেই, এবার তাহলে ওঠা যাক। ও মা! অলকা যেন বিস্ময়ে হতবাক। এক্ষুনি ওঠা যাক কি গো? আমাদের আসল কাজটাই তো হয়নি এখনো। তুমি কি শুধুই বেড়াতে এসেছিলে, নাকি বলতে লজ্জা করছে? তা আমি না হয় তোমার হয়ে বলে দিই। অলকা এই সোফা থেকে উঠে গিয়ে জয়ন্ত মুখার্জির কাছাকাছি একটা সোফায় বসে। খুব যেন গভীর কথা বলছে, এইভাবে বলে, ব্যাপারটা তাহলে শুনুন, কেন আমরা এসেছি। আমার স্বামী এই মিস্টার ত্রিপাঠী কিছু ব্যবসা বাণিজ্য আছে, বুঝলেন? তা জানেনই তো, বাণিজ্যে বসতের লক্ষ্মী, অতএব লক্ষ্মী এসেছেন। কিন্তু মুশকিল হচ্ছে ওই সরকারি খাজনা, জ্বালাতনের ব্যাপার। মানুষ যে এত খেটে খুঁটে, মানে হাত পা খাটিয়ে কি বুদ্ধি খাটিয়ে 2 পয়সা ঘরে এনে স্বস্তি পাবে তা নয়। বসে বসে পাই পয়সার হিসেব দাও। সে পয়সা কখন পেলে, কেন পেলে, কিসে পেলে, কে দিল, কত যে বায়নাক্কা। 2 ড্রয়ারে 2খানা খাতা রেখেও স্বস্তি নেই। নারী নক্ষত্র টেনে বার করবে, মানে আপনারাই করবেন। ও বদমাইশি! ধৈর্যটি ছটফটিয়ে ওঠে।
ধৈর্যটির আর সংশয় থাকে না, পাগলামি টাগলামি কিছু নয়, স্রেফ বদমাইশি। ধৈর্যটিকে ডোবাবে বলেই আজ পণ করে এসেছে ও। যেরকম দেখা যাচ্ছে তাতে যে ও সহজে উঠবে তাও মনে হয় না। কে জানে আর কি কি ফাঁস করবে। কে বলতে পারে তার বড় বড় ডিলারদের কালো টাকার কথাও বলে দেবে কিনা। দেখে মনে হচ্ছে ও সব করতে পারে। বসেছে দেখো কাজ ঘেঁষে, যেন 7 জন্মের চেনা। অথচ আমি যখন কারোর সঙ্গে এক সোফায় বসতে বলি মনের কোণ খসে যায় একেবারে। কিন্তু ধৈর্যটি এখন কি করে? ধৈর্যটি কি এখন চেঁচিয়ে বলে উঠবে, মিস্টার মুখার্জি, আমার স্ত্রীর মাথাটা খারাপ, মাঝে মাঝে একটু ভালো থাকেন, কিন্তু মাঝে মাঝে। ধৈর্যটি বসে থাকতে পারে না, দাঁড়িয়ে ওঠে। ইত্যবসরের তরুণ অফিসার জয়ন্ত মুখার্জি হেসে বলে ওঠেন, তা আমাদের তো চাকরি, তাই উপায় কি? আহা, বুঝছেন না? অলকা অন্তরঙ্গ সুরে বলে, উপায় একটা বাতলাতে পারলেই তো আপনারও 2 পয়সা উপায় হয়, আর এনারও উপায়ের করি বাগে খায় না। বুঝতেই পারছেন বোধহয় এতক্ষণে মিস্টার ত্রিপাঠী বেশ কয়েক হাজার টাকার হিসেব চেপে ফেলতে চান। তার বদলে আপনাকে কিছু নজরানা দেবেন, মানে সবই তো আপনার হাতে। ওর কেসটা আপনার কাছে পড়েছে কিনা তা দিন মশাই দিন। কাতর হয়ে ছুটে এসেছেন ভদ্রলোক, ওর ওই কাতরতার একটা বিহিত করুন। জয়ন্ত মুখার্জি সোফা ছেড়ে উঠে দাঁড়ান, বলেন, মিস্টার ত্রিপাঠী, আপনার স্ত্রী বোধহয় অসুস্থ। মিস্টার ত্রিপাঠী কথাটা লুফে নেয়, তাড়াতাড়ি বলে, আগে হ্যাঁ স্যার, তবে সবসময় থাকে না, এখানে এসেই হঠাৎ দেখছি। কথা শেষ করতে দেয় না অলকা, হি হি করে হেসে ওঠে, বাবা বেশ তো, 2 পুরুষ মানুষ মিলে আমাকে স্রেফ পাগল বানিয়ে দিচ্ছ। চমৎকার মিস্টার মুখার্জি, আপনার দয়াময়ের কথা আমার মনে থাকবে। তা সে দয়াময়ের কাছে নিবেদন, এই হতভাগ্য ত্রিপাঠী সাহেবের খাজনা কিছু মাফ করে দিন, নইলে এমন অভিযানটাই নিষ্ফলা। ধৈর্যটি এবার গম্ভীর হয়, বলে, অলকা ওঠো, এবার তোমার বাড়ি যাওয়া দরকার। তোমার যে আজ শরীর বেশি খারাপ এটা জানালে মিস্টার মুখার্জিকে এভাবে ব্যস্ত করতে হতো না। যা খুশি তাই বলে তুমি ওকেও বিরক্ত করলে, আমাকেও। যাক, এখন চলো। কিন্তু বেহায়া অলকা তবু ওঠে না, বলে, ও মা, এক্ষুনি উঠে যাব? মিস্টার মুখার্জিকে তোমার স্ত্রীর নাচ টাচ একটু দেখাবে না? নিদেন পক্ষে একটা গানও শোনাবে না? ঘুষের টাকাও দিলে না, এদিক থেকেও ফাঁকি দেবে? বেচারা ব্যাচিলার মানুষকে ভালো মানুষ পেয়ে। ধৈর্যটি এবার করজোরে বলে, মিস্টার মুখার্জি, আপনি বোধহয় ব্যাপারটা সম্পূর্ণ বুঝে ফেলেছেন, কাজেই আর আমার বলবার কিছু নেই। অনেক বিরক্ত করা গেল আপনাকে, এবার বিদায়। অলকা, আমি নামছি। ধৈর্যটি সত্যি ঘরের দরজা থেকে তার সামনের সিঁড়িটায় নামে। অলকা নিশ্চিন্ত গলায় বলে, গাড়িটা তো ওই মোড়ে পার্ক করেছো, সেই ছুতোই খানিকটা দেরি করবে নিশ্চয়ই। নয়তো হতভাগা গাড়িটা হঠাৎ কিছুতেই স্টার্ট নিচ্ছিল না বলে আরো খানিকটা। সিগারেট কিনতেও যেতে পারো, মানে যা যা করে থাকো তুমি, তা আমিও সেটুকুর মধ্যেই ম্যানেজ করে ফেলতে পারবো, মানে যেমন পেরে থাকি। ধৈর্যটির চোখ দিয়ে জল এসে যায়। ধৈর্যটি বুঝতে পারে না কেবলমাত্র স্বামীকে জব্দ করতে এতটা নির্লজ্জ কি করে হতে পারলো অলকা। সম্পূর্ণ একটা অপরিচিত সম্ভ্রান্ত ভদ্রলোকের সামনে এভাবে। এ তো শুধু ধৈর্যটির গালেই চুনকালি দেওয়া নয়, নিজের গালে মুখেও যে। কিন্তু ধৈর্যটির ভুল ভাঙে। ইনকাম ট্যাক্স অফিসার জয়ন্ত মুখার্জি সম্পূর্ণ পরিচিতের ভঙ্গিতে অলকাকে প্রায় ধমক দিয়েই বলে ওঠেন, সবকিছুরই একটা সীমা আছে অলকা। মিস্টার ত্রিপাঠীকে যেভাবে উৎপাত করছো তুমি, তা সহ্য করার জন্য বাহাদুরি দিচ্ছি ওকে।
ধৈর্যটির চোখের সামনে থেকে একটা পর্দা সরে যায়। ধৈর্যটি অলকার সমস্ত বাচালতা আর সমস্ত অসভ্যতার অর্থ খুঁজে পায়। পরিচিত, পূর্ব পরিচিত, আর বিশেষ ধরনেরই পরিচিত, নচেৎ যার তার সামনে অলকা এভাবে বাচালতা করতে পারত না। পর্দা আরো সরে যাচ্ছে। ওহ, তাই অলকা নাম ঠিকানা দেখেই এক কথায় রাজি হয়েছিল। চেঁচিয়ে চেঁচিয়ে বলে ওঠেনি, আমি পারবো না, আমি পারছি না। পুরনো প্রেমিক তার সামনে দেখিয়ে মজা পেলে, দেখো আমি আমার স্বামীটাকে কিরকম বাঁদর নাচ নাচাই। ধৈর্যটি এবার তীক্ষ্ণ ব্যঙ্গের হাসি হেসে বলে, ওহ, পূর্ব পরিচিত, তা আমাকে সেটা জানালেও কোনো ক্ষতি ছিল না অলকা। হ্যাঁ, অলকাকে উদ্দেশ করেই বলে। মিস্টার মুখার্জিকেও বলে উঠতে পারত, খুব তো ভদ্রতা, খুব তো পালিশ। বলি মশাই, এই সত্য গোপনটা কি খুব পলিশড ভদ্রলোকের কাজ হয়েছে? বলল না, কারণ এখনো ওই পাজিটার কাছেই ধৈর্যটি ত্রিপাঠীর টিকি বাঁধা। ওকে চটালে দাঁড়িয়ে মৃত্যু। তাই স্ত্রীকেই বলে, ধারালো ব্যঙ্গের ছুরি বিধে বিধে বলে, না, কোনো ক্ষতিই ছিল না, বরং আমার একটু কাজ বাঁচত, আমাকে আসতেই হতো না। তুমি নিজেই এসে তোমার স্বামীর অসুবিধের ব্যাপার ম্যানেজ করে নিতে পারতে। মিস্টার মুখার্জি, মিথ্যা বলবো না, বাস্তবিক আমি আপনার কাছ থেকে একটু সুবিধের চেষ্টাতেই এসেছিলাম। কিন্তু যদি জানা থাকতো এত সুবিধে রয়েছে, আপনি আমার স্ত্রীর বাল্যবন্ধু, তাহলে তো নাকে তেল দিয়ে ঘুমোতাম। আমি ভেবে মরছি অলকার হঠাৎই মাথাটাই বেশি বিগড়ে গেল কিনা। স্রেফ ঠাট্টা তামাশার ব্যাপার চলছিল, বুঝতেই পারিনি। খুব ঠকালেন আমাকে দুই বন্ধুতে মিলে। আচ্ছা অলকা, তুমি যদি চাও আরো কিছুক্ষণ গল্প স্বল্প করতে পারো, আমি বরং। জয়ন্ত মুখার্জি তাড়াতাড়ি বলে ওঠেন, আমি কিন্তু ওই এসে যাওয়া চাটার সদ্ব্যবহার চাইছি, পালালে চলবে না। এই, ও চা নয়, কফি এনেছিস বুঝি? তাই হবে। কফি বাহক চাকরটার দিকে তাকিয়ে ভদ্রলোক বলেন, রাখ, নামিয়ে রাখ। কাজু এনেছিস? ঠিক আছে, আসুন মিস্টার ত্রিপাঠী। তিনজনে মুখোমুখি বসে গোল টেবিল ঘিরে। অলকা সম্পূর্ণ প্রকৃতিস্থ, হাসুরে পুতুলের মুখে আদুরে গলায় বলে, তুমি কিন্তু ভারী হয়েছ জয়ন্ত। কেমন মজার একটি নাটক ফেঁদেছিলাম, নায়িকাকে পাগলিনী করে দিব্যি জমিয়েও এনেছিলাম। মাঝখান থেকে তুমি স্রেফ উইংসটাই ছিঁড়ে বসলে। ভেতরে সবকিছু দৃশ্যমান হয়ে গেলে কি আর নাটক জমে? জয়ন্ত আসতে বলে, তোমার মজাটা একটু বেশি ভারী হয়ে যাচ্ছিল অলকা, পরিপাক করা শক্ত হচ্ছিল। শক্ত হচ্ছিল? ও। অলকা টানা চোখ তুলে টানা টানা গলায় বলে, কার পাকযন্ত্রের পক্ষে, তোমার না মিস্টার ত্রিপাঠী? জয়ন্ত দৃঢ় গলায় বলে, উভয়ের পক্ষেই, কারণ নির্যাতিত পুরুষ হিসেবে আমরা দুজনেই স্বজাতি। অলকা সোফার পিঠে এলিয়ে পড়ে। অলকা করুণ করুণ গলায় বলে, স্বজাতি? তবে তো আমার কোথাও কিছু ভরসা রইল না। যাগে মোরগে, আমার আবার ভরসা। বরং তোমার কথা শুনি, বলো বলো, এতদিন কি করলে? ধৈর্যটি চোখ কোচকায়। ধৈর্যটি মনে মনে ব্যঙ্গের হাসি হাসে। ও, এতদিনের মধ্যে একদিনও দেখা সাক্ষাৎ ঘটেনি, সেটাই আমার কাছে প্রমাণিত করতে চাইছো? জয়ন্ত শান্ত গলায় উত্তর দেয়, কি করলাম, কি করছি সে তো দেখতেই পাচ্ছ। আহা, এটা তো চাকরির ব্যাপার। বাড়ির খবর কি? মা, বাবা, ফুলটুসি? মা কাশিতে, বাবা নেই, ফুলটুসি শ্বশুর বাড়ি। ওরে ব্যাস, কি চটপটে জবাব, যেন মিলিটারি। অলকা হেসে ওঠে। তা আর একটা খবর, ব্যাচেলার কেন? কেন, এটাও যদি একটা প্রশ্ন হয় তো বলতে হয় বিয়ে করিনি বলে। অলকা কৃত্রিম আক্ষেপের গলায় বলে,
বানিয়ে বানিয়েও তো বলতে পারতে ব্যাচেলার রয়ে গেলাম তোমার জন্যে, তাহলে বরের কাছে আমার মুখটা একটু উজ্জ্বল হতো। জয়ন্ত এবার সত্যিই গম্ভীর হয়, বলে, অলকা, উনি তোমার স্বামী, একে তুমি তোমার নিজের এলাকায় মারতে পারো, কাটতে পারো, কিন্তু ওর কাছে আমি এবং আমার কাছে উনি একেবারে এই দণ্ডে পরিচিত দুই ভদ্রলোক মাত্র। কিন্তু তুমি কিছুতেই সেটা মনে রাখছো না। মনে রাখছি না? বলো কি গো, খুব মনে রাখছি, নইলে হয়তো তোমরা দুজনে মিলে আমায় পাগল বানিয়েছো বলে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে ফেলতাম। যাক, তাহলে উঠি। ত্রিপাঠী, চলো, কফি কাজু সব তো খাওয়া হলো। অলকা উঠে পড়ে। অলকা চৌকাঠের বাইরে নেমে আসে, ত্রিপাঠীকে বলে, আরে, তোমার গাড়িটাকে সত্যিই মোড়ের মাথায় রেখে এসেছো? ইচ্ছে করেই বোধহয়, যাতে সেই অবকাশটুকু অন্তত নিতে পারা যেত, এই তো। কিন্তু দেখছো তো লোকটা কি চড়া, বাল্য বান্ধবীকে পর্যন্ত দেখে বিচলিত হলো না। তার মানে দুর্বলতা শূন্য, তার মানে আশা নেই। তবু এত তোড়জোড় করে আসাটা তোমার বিফলে যাবে ত্রিপাঠী। দেখো জয়ন্ত, যদি লোকটার জন্য কিছু করতে পারো। দেখছো তো বেচারি কি দুশ্চিন্তাগ্রস্ত, কি ম্লান। দেখো বাপু, বলে দিচ্ছি বলে যেন ক্ষেপে যেও না। অনেকদিন পরে দেখা হয়ে খুব ভালো লাগলো জয়ন্ত, একদিন এসো না, একসঙ্গে চা খাওয়া যাবে। ধূর্যটি নেমে গেছে, এগিয়ে যাচ্ছে। জয়ন্ত সেদিকে তাকিয়ে শান্ত গলায় বলে, শোধ দিতে চাইছো? কফির শোধ? শোধ? অলকার সুরমাটা কখন মুছে গেছে কে জানে। অলকা তার সুরমাহীন শুধু চোখ দুটো উঁচু করে বলে, না, শোধ দিতে আর পারলাম কই, কাউকেই পারলাম না। নেমে যায়, এগিয়ে যায় ধূর্যটির ছায়া ধরে। অনেকক্ষণ গাড়ি চালাবার পর ধূর্যটি বলে ওঠে, আমার মতো একটা মশা মাছিকে মারতে এতটা আয়োজন না করলেও চলতো, এ যেন মশা মারতে কামান দাগা হলো। আশ্চর্য মুখরা অলকা, বাচাল অলকা, বিদ্রোহী অলকা হঠাৎ একেবারে শান্ত হয়ে গেল কি করে? অলকা ধূর্যটির কথার উত্তর দিল না, বসে রইল জানলার বাইরের দিকে তাকিয়ে। অলকা কি ভাবছে? সত্যি এতটা প্রয়োজন ছিল না, নাকি ভাবছে ছিল ছিল প্রয়োজন? কামানটা না দাগলে বোঝা যেত না ওই ঢিবির নিচে বাল্মীকির টিকে থেকে রাম নাম জপ করছে কিনা, তা মুখ দেখে বোঝা যাচ্ছে না। হয়তো অলকা অতীতে হারিয়ে গেছে, হয়তো অলকা সেই অতিক্রেত সিন্দুক থেকে একটির পর একটি ছবি তুলে তুলে দেখছে। চলন্ত গাড়ি থেকে এমন নির্জন ভূমি আর কোথায় আছে? ধূর্যটি আবার একসময় বলে ওঠে, দেখালে বটে একখানা, কোন স্ত্রী যে শুধু স্বামীকে জব্দ করতে এমন জঘন্যভাবে পাগলামির ভান করতে পারে, সেটা কেবল আমার কেন, বোধহয় সকলের কাছেই কল্পনার অতীত। অলকা এতক্ষণে কথা বলে, তাই ভাবছি, আবার ভাবছি ভান কিনা। থাক, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাটা শুধু হাস্যকরই অলকা, হাস্যকর। থাক তবে, দেখাবো না। আবার চলতে থাকে গাড়ি। অলকা ত্রিপাঠীর বহুবিধ প্রসাধনে সৌরভ গাড়ির মধ্যেকার বাতাসকে ভারী করে তোলে। অলকা ত্রিপাঠীর কবরী জড়ানো জুঁয়ের মালাটা যে গাড়িতে ওঠার সময় রাস্তায় পড়ে গিয়েছিল তা বোঝাও যাচ্ছে না। তার শাড়িতে, জামাতে, সর্বাঙ্গে জুঁয়ের গন্ধটা এত লেগে আছে। কে জানে মালাটা সেখানেই পড়ে আছে কিনা এখনো, অথবা কেউ অবাক হয়ে কুড়িয়ে নিয়েছে, নাকি বহু লোকের পায়ে পায়ে নিশ্চিহ্ন হয়ে গেছে সে মালা। আশ্চর্য, পড়ে গেল কি করে? অলকা যে কত সময় নিত্য ভঙ্গিমায় নিজেকে রেণু রেণু করে উড়িয়ে দেয়, কই খোপার মালা তো খসে পড়ে না। হয় না বলেই হয়তো এতদিন টের পায়নি অলকা, খসে পড়লেও সৌরভটা থেকে যায়। কিন্তু ধূর্যটি ত্রিপাঠীর চেতনায় এখন কোনো সৌরভ সার মোহ বিস্তার করছে না,
ধূর্যটি ত্রিপাঠীর কাছে সমস্ত ঘটনা সমেত এই সন্ধ্যাটা যেন একটা পাথরের ভার হয়ে চেপে বসেছে। অনেকক্ষণ পরে আবার কথা কয়ে ওঠে ধূর্যটি, বলে, ধেৎ, সমস্ত জিনিসটাই মেশাকার হয়ে গেল। এ যা দেখছি খাল কেটে কুমির আনা হলো। ট্যাক্স অফিসার চায়ের নেমন্তন্ন খেতে এসে বাড়ির মাল মশলা আর আসবাবপত্রের হিসেব কষতে বসবে, আর তারপর আদা জল খেয়ে লাগবে। সম্পর্কটি তো ভালোই বেরোলো। তুমিও অবশ্যই ড্রয়ারের দুটো খাতাই তাকে দেখিয়ে দেবার তালে থাকবে। এই দেখো, অলকা হঠাৎ আগের মতো হেসে ওঠে। আমি তো তবু সাজা পাগল, তুমি যে দেখছি সত্যি পাগলের মতো কথা বলছো। মেয়ে মানুষ কখনো তার বাড়ি গাড়ি টাকা কড়ি প্রতিষ্ঠা পরিচয় স্বামী সংসারের মোহ ত্যাগ করে সবকিছু তছনছ করতে পারে? ওই সামলাতে সামলাতেই তো জীবন গেল তার। দেখো, সময় বুঝে ঠিকই খাতা সামলাবো। আর সামলানো? ধূর্যটি মুখ বাঁকিয়ে বলে, সে যা করবে তা বুঝতেই পারছি, দেবে সর্বশান্ত করে। অলকা আবার হেসে ওঠে, মাথা খারাপ? দেখো, ওদের কবল থেকে জলের মতো বেরিয়ে আসবে তুমি। আমার যাওয়াটা কি বানের জলে ভেসে যাবে? একেই তো ব্যাচেলারদের সুন্দরী তরুণীদের প্রতি দুর্বলতা, তার উপর আবার বাল্য বান্ধবী। ও তাই নাকি? এত বিশ্বাস? ধূর্যটির কণ্ঠে তিক্ত অবিশ্বাস, কিন্তু অলকার কণ্ঠ মধুর। অলকার কণ্ঠ গভীর আশ্বাসবাহী। দেখো, হ্যাঁ, অলকা দেখেছে মালাটা খসে পড়লেও সৌরভটা লেগে থাকে। ধন্যবাদ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।